আমরা মাঝে মধ্যেই শুনে থাকি মানুষজন চায়না থেকে কিভাবে ইলেকট্রনিক ইকুইপমেন্টস, গার্মেন্টস, খাবার সহ অন্যান্য বিভিন্ন পণ্য আমদানি করে থাকে। আজকে আমি আপনাদেরকে বলবো যে আমি কিভাবে চায়না থেকে আমদানি করি, আমি কিভাবে আমার এক্সপোর্টার খুঁজে বের করি, আমি কিভাবে তাদের সাথে নেগোশিয়েট করি, ব্যাংকে গিয়ে এলসি ওপেন করি এবং ফাইনালি আমি কিভাবে কাস্টমার খুঁজে বের করি। ২০২৩ সালে বাংলাদেশ চায়না থেকে অনেক বড় একটা অঙ্কের পণ্য আমদানি করে থাকে, যার মোট মূল্য $23 বিলিয়ন কাছাকাছি। যদি আমরা চলতি বছরের কথা বলি, তাহলে এই বছরের মে মাসে বাংলাদেশ $1.561 বিলিয়ন পণ্য চায়না থেকে আমদানি করে থাকে। এই যে এত প্রোডাক্ট বাংলাদেশ চায়না থেকে আমদানি করে আনে, এগুলোর মধ্যে সবচেয়ে আমদানিকৃত পণ্য হলো মিনারেলস, ইলেকট্রনিক ইকুইপমেন্ট, মেশিনারি, গার্মেন্টস এবং কটন। তাহলে এবার আমরা কথা বলবো যে আমি কি ইম্পোর্ট করি। আমি চায়না থেকে মেইনলি কাঁচামাল অথবা মশলা ইম্পোর্ট করি। আমার মেইন প্রোডাক্ট হলো আদা এবং রসুন। একটা জিনিস বুঝতে হবে, মশলা যেমন মরিচ, হলুদ, আদা, রসুন, পেঁয়াজ এগুলো কিন্তু বাংলাদেশে উৎপাদন হয়, কিন্তু যখন বাংলাদেশে উৎপাদনের সংখ্যা কম হয় এবং লোকাল ডিমান্ড আমরা ফুলফিল করতে পারি না, তখনই কিন্তু বাংলাদেশ সরকার আমাদেরকে পারমিশন দেয় ইম্পোর্ট করার। এবং এই যে কাঁচামাল অথবা মশলার যে মার্কেটটা, এটা কি শুধুমাত্র চায়না এবং বাংলাদেশের মধ্যেই হয় তা না। চায়নার সাথে ফিলিপাইন্স, ভিয়েতনাম, ইন্ডিয়াও প্রচুর পরিমাণের প্রোডাক্ট, মশলা অথবা কাঁচামাল বাংলাদেশে এক্সপোর্ট করে থাকে। আমি যে আদা এবং রসুন চায়না থেকে ইম্পোর্ট করি, এটা বিভিন্ন প্রাইস থাকে, বিভিন্ন গ্রেড থাকে। চাইনিজ রসুন 2 সেন্টিমিটার থেকে শুরু করে 4.5 সেন্টিমিটার পর্যন্ত রসুন পাওয়া যায়। এই রসুনের আবার বিভিন্ন গ্রেডও হয়, যেটাকে পিওর হোয়াইট বলে, পিজো গার্লিক বলে, অথবা জিনশিয়াং গার্লিক, যেটা নর্মাল গার্লিক, এটাও হয়ে থাকে। এই রসুনের বর্তমান বাজার মূল্য হলো $1450 পার টন, অথবা প্রায় 180 টাকা কেজি। এবার যদি আদার কথা আসি, আদাও কিন্তু বিভিন্ন গ্রেডের আদা বাংলাদেশে ইম্পোর্ট হয়ে আসে। আদারও বিভিন্ন সাইজ থাকে, তাদের প্রাইসও কিন্তু অনেক ডিফার করে। আমি যদি আদার বর্তমান বাজার মূল্য বলি, তাহলে সেটা প্রায় $1480 মতো পার টন পড়ে যায়। যখন আমি এখানে ভ্যাট, ট্যাক্স আরো অনেক বিভিন্ন খরচ অ্যাড করবো, তখন এটার বাজার মূল্য দাঁড়ায় 195 টাকা পার কেজি। এখন এত যে মশলা বাংলাদেশে ইম্পোর্ট করা হচ্ছে, এই মশলাগুলো কোথায় বিক্রি করা হয়? বাংলাদেশে মশলা যেমন হলুদ, মরিচ, আদা, রসুন এগুলো সবচাইতে বড় মার্কেট হলো চিটাগং এ খাতুনগঞ্জ এবং ঢাকায় শ্যামবাজার। যদি আপনি বাজারগুলোতে যান, আপনি দেখবেন প্রতিটা দোকানে বিভিন্ন মশলা ভ্যারাইটি আছে এবং এই মশলাগুলো পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসে। শ্যামবাজার এবং খাতুনগঞ্জে যে দোকানগুলো থাকে, তারা কিন্তু অনেকে নিজেরা ইম্পোর্ট করে, অনেকে ইম্পোর্টারদের কাছ থেকে কিনে নেয় এবং এখান থেকে কিন্তু পুরা বাংলাদেশে সরবরাহ করা হয়। ফলে এবার আমি যে ইম্পোর্ট করি চায়না থেকে, আমি আমার এই কাস্টমার অথবা এক্সপোর্টার গুলো কিভাবে বের করি? এক্সপোর্টার বের করার সময় খুবই সাবধান হইতে হবে, কারণ আপনি যখন আদা, রসুন বা এরকম কন্টেইনারে মাল ইম্পোর্ট করবেন, আপনার কিন্তু অনেক পরিমাণ টাকা এখানে ইনভেস্টেড থাকবে। কোনো কারণবশত এক্সপোর্টার যদি আপনাকে খারাপ পণ্য অথবা খারাপ প্রোডাক্ট দিয়ে দেয়, তাহলে কিন্তু আপনার অনেক বড় একটা টাকা মার চলে যাবে। এই জন্য এক্সপোর্টার খোঁজার জন্য প্রথমেই আমি যে কাজ করি, সেটা হচ্ছে আমি চায়নাতে যে মার্কেট প্লেয়ার যারা আছে, যারা আদা রসুন নিয়ে কাজ করে অথবা পৃথিবীর বিভিন্ন যে এক্সপোর্ট করে থাকে, তাদের ব্যাপারে জানার চেষ্টা করি। আমি তাদের কোম্পানি কবে ফর্ম হয়, তারা কত সেল করে, কোন কোন দেশে এক্সপোর্ট করছে, এই ইনফরমেশন গুলো আগে বের করার চেষ্টা করি। দ্বিতীয়ত, যেহেতু আমি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার সাথে জড়িত আছি, এজন্য বন্ধু বান্ধব অনেকেই থাকে যারা চায়নার সাথে কাজ করে, যারা ফিলিপাইন্সের সাথে কাজ করে, তাদের সাথেও কথা বলে কিছু ইনফরমেশন ম্যানেজ করার চেষ্টা করি। 3 নাম্বার উপায় হলো সিএনএফ অথবা ফরওয়ার্ডারের সাথে কথা বলা। এই যে বাংলাদেশে সিএনএফ অথবা ফরওয়ার্ড যারা শিপমেন্ট রিলেটেড কাজগুলো করে, তাদের কাছে কিন্তু অনেক ইনফরমেশন থাকে। কোন দেশ থেকে বাংলাদেশে কি ইম্পোর্ট হচ্ছে, বাংলাদেশ থেকে কোথায় কি এক্সপোর্ট হচ্ছে, কার কাছে এক্সপোর্ট হচ্ছে, এই সব ডেটা কিন্তু সিএনএফ এর কাছে থাকে। এবং লাস্ট অপশন যেটা আমি ইউজ করি এক্সপোর্টার খোঁজার জন্য, সেটা হলো ডেটা ব্যাংক, যেমন ভোলজা, গো ফর ওয়ার্ল্ড বিজনেস, মেড ইন চায়না। এই ওয়েবসাইট গুলোতে ইম্পোর্ট, এক্সপোর্ট, শিপমেন্ট রিলেটেড বিভিন্ন ডেটা দেওয়া থাকে, যেখানে আপনি ইম্পোর্টারের নাম, এক্সপোর্টারের নাম, তারা কতখানি ইম্পোর্ট এক্সপোর্ট করে, কত টাকার ইম্পোর্ট এক্সপোর্ট করে, কোন দেশগুলোতে ইম্পোর্ট এক্সপোর্ট করে, এই ইনফরমেশন গুলো দেওয়া থাকে। একটা ছোট্ট সাবস্ক্রিপশন দিয়ে এই ডেটাগুলো কিনে নিতে হয়। যখন আমি 4-5টা এক্সপোর্টার সিলেক্ট করে ফেললাম, এবার আমার প্রয়োজন তাদের সাথে একটা কমিউনিকেশন চ্যানেল সেট করা, তাদের সাথে কথাবার্তা বলা, তাদের প্রোডাক্টের বিষয়ে জানা, কোম্পানির বিষয়ে জানা। তো এখন চলে আসে যে হ্যাঁ ঠিক আছে, এখন আমার এক্সপোর্টার রেডি হয়ে গেল, এখন আমি তাদের সাথে কথা বলি প্রাইস নিয়ে, যে সে আমাকে কত দামে দিচ্ছে, কত দিনের মধ্যে ডেলিভারি দিবে, কি প্রোডাক্ট রেঞ্জ পাচ্ছি, দাম কেমন হচ্ছে, এই সব নিয়ে কথাবার্তা বলা। যেহেতু আমরা এখানে বড় অঙ্কের টাকা নিয়ে কাজ করছি, এই ইনফরমেশন গুলো কিন্তু খুবই জরুরি এবং খুবই ভাইটাল। আপনি কত টাকা দিয়ে আনছেন, আপনি কি গ্রেডের মাল নিয়ে আসতেছেন, এই জিনিসগুলো অবশ্যই এক্সপোর্টার অথবা এক্সপোর্টারের যে প্রতিনিধি থাকে তার সাথে কথা বলে নিতে হবে। আমি আপনাদেরকে ছোট্ট ব্যক্তিগত একটা গল্প বলি। আমি যখন প্রথমই ব্যবসার সাথে জড়িত হই, আমি যখন প্রথম চায়না থেকে রসুন ইম্পোর্ট করি, তখন আমার চায়নার একটা কোম্পানি লাইইউ ম্যানহিং, এই কোম্পানির সাথে কথাবার্তা সবকিছু ঠিক হয়ে গেল। যখন মালটা আমার বাংলাদেশে চলে আসলো, আমি তখন দেখে একটু অবাক, কারণ আমি যে কোয়ালিটি চেয়েছিলাম তারা আমাকে কোয়ালিটি দেয় নাই। তারপর যখন এটা নিয়ে আমরা কথাবার্তা বললাম, তখন আমরা বুঝতে পারলাম যে আমাদের মাঝখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। যেহেতু এই মার্কেটের বিষয়ে আমার আইডিয়া কম, কোয়ালিটি, গ্রেড এইসব নিয়ে আমার আইডিয়া কম, তাদের সাথে কমিউনিকেশনে একটু ওয়ার্ডিং ডিফারেন্সের কারণে আমি যে কোয়ালিটি চাই তারা আমাকে কোয়ালিটি দেয় নাই। এজন্য আমি প্রথমত বলবো যে আপনি যখন কোনো প্রোডাক্ট বাইরে থেকে ইম্পোর্ট করছেন, প্রথমত প্রোডাক্টের বিষয়ে সবকিছু জানার চেষ্টা করবেন।
কতগুলো কোয়ালিটি হয়, বাংলাদেশে কোন কোয়ালিটি চলে, বাংলাদেশে কোন জেলায় কোন কোয়ালিটি চলে, সব জেলায় কিন্তু একরকম প্রোডাক্ট চলে না। এবং অবশ্যই চেষ্টা করবেন এক্সপোর্টারের সাথে আপনার যে কমিউনিকেশন গুলো হচ্ছে এটা যেন রেকর্ডেড কোথাও কোনো ফাইল থাকে। যদি কোনো টেক্সট অথবা ইমেইল হয় তাহলে সেটার কোনো প্রুফ, এই জিনিসগুলো রাখার চেষ্টা করবেন, যাতে পরের সময় যদি কখনো কোয়ালিটি নিয়ে এদিক ওদিক হয় আপনি যেন প্রুফ দেখাতে পারেন। এবার যখন আপনার সব নেগোসিয়েশন শেষ হয়ে গেল এবং আপনি ডিসিশনে চলে আসলেন যে হ্যাঁ ঠিক আছে আমি এই এক্সপোর্টারের কাছ থেকে এতখানি মাল এই তারিখে ইম্পোর্ট করব, তখন এক্সপোর্টার এই প্রসেসটাকে পুশ করার জন্য আপনাকে একটা পিআই দিবে, প্রোফর্মা ইনভয়েস। আমি এই প্রোফর্মা ইনভয়েস আমার ব্যাংকে গিয়ে জমা দিই। যখন আমি ব্যাংকে দিই তখন ব্যাংক আমাকে একটা এলসি ওপেন করে দেয়, যেই এলসির কপিটা আমার এক্সপোর্টারকে পাঠাতে হয়। আমি যখন এই এলসির কপিটা এক্সপোর্টারকে দিই তখন এক্সপোর্টার এই যে আমি যে প্রোডাক্টটা আমদানি করবো এটা রেডি করা শুরু করে শিপমেন্টের জন্য। কেন এলসি দিয়ে বিজনেস করতে হবে, এখানে বিশ্বাসের একটা বিষয় আসে। সেটা হলো যে আমি যদি অ্যাডভান্স পেমেন্ট করে দিই, সে যদি আমাকে খারাপ মাল দেয় অথবা সে যদি আমাকে পণ্য পাঠায় দেয় এবং এরপর যদি পেমেন্ট না করি, তাহলে এখানে ব্যাংক ইম্পোর্টার এবং এক্সপোর্টারের মাঝখানে এলসি দিয়ে একটা ব্রিজ ক্রিয়েট করে। এলসি দিয়ে এক্সপোর্টারকে একটা অ্যাসিওরেন্স দেয় যে কোনো কারণবশত আমার ইম্পোর্টার অথবা ক্লায়েন্ট যদি আপনাকে টাকা দিতে নাও পারে বা রাজি নাও হয়, ব্যাংক এই দায়িত্বটা নিচ্ছে বা ব্যাংক এই রেসপন্সিবিলিটি নিচ্ছে যে ব্যাংক আপনাকে পেমেন্ট করে দিবে। তাহলে এবার আমরা কথা বলি যে আমি ব্যাংক থেকে এলসি কিভাবে ওপেন করি। এলসি নেওয়ার জন্য আমার ব্যাংকে যাবতীয় কিছু ডকুমেন্ট জমা দিতে হয়, যেমন বিল নাম্বার, ট্রেড লাইসেন্সের নাম্বার, ভ্যাট নাম্বার, ট্যাক্স টোকেন, ইম্পোর্ট পারমিট এবং তার সাথে 100% এলসির অ্যামাউন্টটা। তার মানে আমি যে পণ্য আমদানি করছি এটার দাম যদি $40,000 হয় তাহলে $40,000 সমপরিমাণ টাকা আমার ব্যাংকে আগে থেকে জমা দিয়ে দিতে হবে। যখন আমি এলসি ওপেন করার জন্য যাবতীয় যত ডকুমেন্টস দরকার সবকিছু ব্যাংকে জমা দিই তখন ব্যাংক আমাকে একটা এলসি ফর্ম দেয়। এই ফর্মটা সাইন হয়ে গেলে ব্যাংক আমাকে একটা সুইফট কপি দিবে। এবার সুইফট কপি যখন এক্সপোর্টার পেয়ে যায় সে ওখান থেকে শিপমেন্টটা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে। এই শিপমেন্টটা বাংলাদেশে আসতে 16 থেকে 25 দিনের মতো সময় লাগে। আমি যে পণ্যটা আনি এটা রেফার কন্টেইনারে আসে অথবা কোল্ড স্টোরেজ কন্টেইনারে আসে, যেহেতু কাঁচামালের বিষয় আছে যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য রেফার কন্টেইনার নিয়ে থাকি আমি। এই যে 16 থেকে 25 দিন এর মধ্যে আমার ছোট্ট কিছু কাজ থাকে, এর মধ্যে আমার সিএনএফ রেডি করে ফেলতে হয় যে আসলে আমার পণ্যটা শিপ থেকে নিয়ে আমাকে বুঝাই দিবে। এক্সপোর্টার যখন সুইফট কপি পেয়ে যায় তখন সে আমার প্রোডাক্ট অথবা আমার শিপমেন্টটা বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানোর ব্যবস্থা শুরু করে। সে তার সাথে একটা ডকুমেন্ট আমাকে দেয় যেটার নাম হলো বিল অফ লেডিং। এই ডকুমেন্টে লেখা থাকে যে আমি কি পণ্য আমদানি করছি, কতখানি করছি, দাম কত, এক্সপোর্টারকে, ইম্পোর্টারকে, ক্যারিয়ারকে এবং আরো বিভিন্ন ইম্পর্টেন্ট ইনফরমেশন এখানে লেখা থাকে। এই ডকুমেন্টটা যখন আমি চিটাগং কাস্টমসে গিয়ে দেখাই তখন চিটাগং কাস্টমস আমাকে অনুমতি দেয় এই পণ্যটা শিপ থেকে ছাড়াই নিজের আয়ত্তে নিয়ে নেওয়া, এবং কাস্টমসের পুরো প্রসেসটা 2 থেকে 3 দিনের সময় লাগে। তাহলে পণ্য এবার আমার কাছে চলে আসলো এবং এবার আমার চিন্তা করতে হয় যে জিনিসটা আমি বিক্রি করবো কোথায়। যেহেতু আমার খাতুনগঞ্জ অথবা শ্যামবাজারের নিজের কোনো আড়ত নাই, এই জন্য আমার যারা আড়ত আছে তাদের কাছে বিক্রি করতে হয়। তো এই বিক্রিটা 3 ভাবে করা যায়। এক, পুরো কন্টেইনার ধরে বিক্রি করা। যখন আমার কন্টেইনার চিটাগং কাস্টমসে থাকে তখন আমি কন্টেইনারের একটা ছবি তুলি, আমার পণ্যটা কি অবস্থায় আছে, কোয়ালিটি কেমন, এই ছবিগুলো যখন আমি আমার কাস্টমার অথবা হোলসেলার গুলোকে দিই তারা নিজেরা দেখে যদি পছন্দ তারা পুরো কন্টেইনার নিয়ে নেয়। দ্বিতীয় উপায় হলো আড়তগুলোতে বিক্রি করা। কথার কথা আমি 27 টন রসুন নিয়ে আসলাম, এবার এই 27 টন রসুনকে আমি ভাগ করে করে বিভিন্ন আড়তে চিটাগং এবং ঢাকায় দিয়ে দিই, যেভাবে তারা বিক্রি করে ওইভাবে আমাকে টাকা দিয়ে দেয়। আর 3 নাম্বার উপায়, যদি আমার নিজের দোকান থাকে, নিজের সেলস পয়েন্ট থাকে, তাহলে সেখানে এই মালগুলো নিয়ে এসে বিক্রি করা। একটা কথা অবশ্যই বলবো, আপনি যখন কন্টেইনার নিয়ে বিজনেস করছেন তখন কিন্তু অনেক টাকার ব্যাপার এখানে চলে আসে, আপনার কিন্তু অনেক বড় একটা ইনভেস্টমেন্ট এই জায়গায়। তো যখনই আপনি এক্সপোর্টারের সাথে কথা বলবেন, এক্সপোর্টার সিলেক্ট করবেন, খুব সাবধানে বুঝে শুনে প্রয়োজনে 2 দিনের জায়গায় 5 দিন সময় নিয়ে কথাবার্তা বলে তারপরে কিন্তু ডিসিশনটা নেবেন যে আপনি এবার ইম্পোর্ট করতে চান। আশা করি আমি চায়না থেকে কিভাবে ইম্পোর্ট করি এই পুরো প্রসেসটা আপনাদেরকে সুন্দরভাবে সহজভাবে বুঝাতে পেরেছি। এরপরেও চায়না থেকে পণ্য আমদানি করা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে বলবেন এবং এছাড়া কোনো হেল্প লাগলে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।